বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন একই রকম সমস্যার ভেতর দিয়ে গেলেও কিছু মানুষ কিভাবে জীবনের প্রতিটি বাধা জয় করে নিজেদের একটা অসাধারণ জায়গায় নিয়ে যায়, আর কেউ কেউ পরিশ্রম করেও একই জায়গায় রয়ে যায়? এটা কি কেবল ভাগ্যের খেলা, নাকি আমরা আসল কিছুকে দেখতেই পারছি না? আমরা সবাই জীবনে সফল হতে চাই, হোক সেটা কেরিয়ারে, সম্পর্কে বা নিজের আত্ম উন্নয়নে। কিন্তু সত্যিকারের সাফল্য, যেটা মনকে শান্তি দেয়, সেটা বাইরের জগতে নয়, সেটা শুরু হয় আমাদের ভেতর থেকেই। এখন ভাবুন তো, যদি আপনার হাতে এমন একটা রোডম্যাপ থাকতো যেটা শুধু বলে না আপনি কি করবেন, বরং শেখারে কিভাবে ভাববেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন আর কিভাবে নিজেকে বদলাবেন। এই বই ঠিক সেটাই করে। এটা কোনো ম্যাজিক নয়, কোনো শর্টকাটও নয়, বরং এই বই শেখায় এমন কিছু অভ্যাস যা আমাদের চিন্তা ভাবনার গভীরে গিয়ে আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। যখন চিন্তা বদলায়, কাজ বদলায়, আর কাজ বদলালে ফলাফল তো আপনাতেই বদলে যায়, অর্থাৎ আপনি নিজেকেই বদলে ফেলেন। যদি আপনি চান একদম স্পষ্টতা, আত্মবিশ্বাস আর এমন এক মনোভাব যা ঝড়েও স্থির থাকতে পারে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। কারণ আজ আমরা জানব এমন 7টি শক্তিশালী অভ্যাস যা শুধু আপনাকে সফল করে তোলে না, বরং একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে। এটা শুধু একটা বই নয়, এটা একটা যাত্রা আত্ম উপলব্ধি থেকে আত্মমর্যাদার দিকে। অভ্যাস 1, প্রোঅ্যাক্টিভ হন, আগে থেকে নিজের দায়িত্ব নিন। আপনার জীবনের নিয়ন্ত্রণ কি আপনার নিজের হাতে, নাকি পরিস্থিতি চালায়? আপনাকে অনেকেই ভাবে অফিস পলিটিক্স, পরিবার আর অর্থনৈতিক চাবি জীবনের নিয়ন্ত্রণ নেয়, কিন্তু ধরুন আপনি যদি নিজের প্রতিক্রিয়া নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারতেন। এটাই হলো প্রথম অভ্যাস, প্রোঅ্যাক্টিভ হওয়া। প্রোঅ্যাক্টিভ হওয়া মানে শুধু ব্যস্ত থাকা নয়, মানে হলো নিজের আবেগ, চিন্তা, প্রতিক্রিয়া সবকিছু নিজের হাতে রাখা। সমস্যা হলো আমরা বলি আমি কি করব, কপাল খারাপ বা ওরাই এমন ছিল। এসব হলো রিঅ্যাক্টিভ মানুষের পরিচয়। রিঅ্যাক্টিভরা বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে চলে। আবহাওয়া খারাপ হলে মন খারাপ, কেউ কিছু বললেই দিনটাই বরবাদ। কিন্তু প্রোঅ্যাক্টিভ মানুষ নিজের শক্তি নিজের মধ্যে খোঁজে। তারা ভালে আমি বদলাতে পারি, আমি বেছে নিতে পারি, আমি নিজের নির্মাতা। ভেবে দেখুন, প্রতিদিন আপনি দিনটা শুরু করেন কিভাবে? হোয়াটসঅ্যাপ মেসেজ আর খবর পড়ে? তাহলে তো আপনি রিঅ্যাক্ট করছেন। প্রোঅ্যাক্টিভ মানে হলো উত্তেজনা আর প্রতিক্রিয়ার মাঝখানে থাকা ফাঁকা জায়গাটাকে চিনে ফেলা। সেই ফাঁকেই থাকে আপনার স্বাধীনতা, আপনার বিকাশ। কেউ অপমান করলে রিঅ্যাক্টিভ মানুষ হঠাৎ রেগে যায়, কিন্তু প্রোঅ্যাক্টিভ মানুষ থামে, ভাবে, তারপর নিজের মূল্যবোধ অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। প্রোঅ্যাক্টিভ মানুষ প্রশ্ন করে, আমি কি চাই, আমি কেমন মানুষ হতে চাই? এই প্রশ্নই তার জীবন দশা ঠিক করে। আজ থেকে শুরু করুন ছোট্ট একটা কাজ দিয়ে। আপনার কথার ধরন বদলান। আমি কিছু করতে পারি না এর জায়গায় বলুন আমি চেষ্টা করব। আমার সময় নেই এর জায়গায় বলুন এটা আমার অগ্রাধিকার নয়। কারণ আপনি যখন প্রোঅ্যাক্টিভ হন, তখন শুধু পরিস্থিতি না, নিজেকেই বদলাতে হয়। আর নিজেকে বদলাতে পারলেই গোটা দুনিয়াও বদলাতে থাকে। অভ্যাস 2, শেষ লক্ষ্য মাথায় রেখে শুরু করুন। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন আপনি নিজের জানাজার অনুষ্ঠানে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার জানাজা। বন্ধু বান্ধব, পরিবার, সহকর্মী সবাই সেখানে। তারা আপনাকে নিয়ে কি বলছে? সে অনেক টাকার মালিক ছিল? না, সে এমন একজন ছিল যার কথা আজও মানুষ মনে রাখে। এই ভাবনাটাই দ্বিতীয় অভ্যাসের শুরুর কথা। শেষ লক্ষ্য মাথায় রেখে শুরু করুন। কোনো কাজ শুরু করার আগেই তার শেষটা স্পষ্টভাবে চিনে রাখুন। অনেক মানুষ খুব ব্যস্ত, খুব পরিশ্রমী, কিন্তু ভুল সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ধরুন আপনি একটা মই বেয়ে উপরে উঠছেন, অনেক কষ্ট করে উঠে দেখলেন মইটা ভুল দেওয়ালে ছিল। তাই শুধু দৌড়ানো নয়, আগে ভাবা দরকার দৌড়াচ্ছি ঠিক কোন দিকে। আপনার জীবনেরও চাই একটা ব্লুপ্রিন্ট। একজন আর্কিটেক্ট যেমন বাড়ি বানানোর আগে নকশা বানায়, তেমনি আপনাকেও বানাতে হবে নিজের জীবনের নকশা। আপনি কার মতো মানুষ হতে চান? আপনার জীবনের লক্ষ্য কি? আপনার মূল্যবোধ কি? এই স্পষ্টতা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আর জীবন চলে নিজের নিয়ন্ত্রণে। আপনি যখন নিজের জীবনের শেষটা স্পষ্টভাবে দেখতে পারবেন, তখন আর সব কিছু করতে হবে না। আপনি শুধু সেটাই বেছে নেবেন যা আপনার লক্ষ্যের সঙ্গে মেলেই।
কখনো কি নিজের কোনো ব্যক্তিগত মিশন স্টেটমেন্ট লিখেছেন? একটা বাক্য যেটা আপনার কম্পাসের মতো, যেটা বলে আপনি কে আর কেন আপনি এখানে। যখন আপনি আপনার জীবনে গন্তব্য পরিষ্কারভাবে জানেন, তখন আপনার অগ্রাধিকারগুলো বদলে যায়। আপনি তখন আর তড়িঘড়ি জরুরি কাজের পেছনে ছুটেন না, বরং বেছে নেন গুরুত্বপূর্ণ কাজগুলো। আপনি তখন আর অন্যের প্রত্যাশা মেটাতে ব্যস্ত নন, বরং নিজের ভেতরের কণ্ঠস্বর শোনেন। এই অভ্যাসের একটা গভীর মানসিক সত্য আছে। আমরা প্রতিটা কিছু দুবার সৃষ্টি করি, প্রথমবার মনে আর দ্বিতীয়বার বাস্তবেই। প্রশ্ন হচ্ছে, আপনি কি নিজের জীবনে প্রথম সেই মনে সৃষ্টি করেছেন, নাকি সমাজ, পরিবার আর চারপাশে মানুষ সেটা করছে আপনার হই? আজ একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন, আমার জীবন শেষ হলে আমি নিজেকে নিয়ে কি অনুভব করতে চাই, আর তারপর সেই ভাবনাটাই আজ থেকে জীবনে কাজে লাগান। কারণ যদি দিকটাই ঠিক না হয়, তাহলে যতই গতি থাকুক কোনো কাজে আসবে না। শেষ লক্ষ্য মাথায় রেখে জীবন শুরু করুন, এতেই জীবনের আসল মালিকানা আপনি পাবেনই। অভ্যাস 3, আগে গুরুত্বপূর্ণ জিনিস করুন। সবার দিনে 24 ঘন্টাই থাকি, তবু কেউ কেউ প্রতিদিন স্বপ্নের একটু কাছাকাছি পৌঁছে যায়, আর কেউ দিন শেষে ভাবে আজও কিছু হয়নি। কারণটা সময়ের অভাব নয়, আসল পার্থক্য অগ্রাধিকারী। এই অভ্যাস শেখায় সবার আগে জরুরি নয়, গুরুত্বপূর্ণ কাজটা আগে করুন। শুনে মনে হতে পারে এটা বুঝে টাইম ম্যানেজমেন্ট। না, এটা একটা সেলফ ম্যানেজমেন্ট। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, সারাদিন ব্যস্ত ছিলাম, তবুও সবচেয়ে দরকারি কাজটাই বাকি রয়ে গেল? যেমন একটা ফোন করা, বই পড়া বা একটা আইডিয়া লেখা, সবই বাদ গেল কারণ কিছু জরুরি বিষয় এসে ঢুকে পড়ে। এই অভ্যাস আপনাকে শেখায় সব জরুরি জিনিস গুরুত্বপূর্ণ নয়, আর সব গুরুত্বপূর্ণ জিনিস জরুরি নয়। উদাহরণস্বরূপ, ইমেলের রিপ্লাই হয়তো জরুরি, কিন্তু নিজের স্বাস্থ্য নিয়ে যত্ন নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। জরুরি কাজগুলো সবসময় চিৎকার করে, কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো চুপচাপ থাকি। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের অগ্রাধিকার অনুযায়ী বাঁচছি, নাকি অন্যের প্রত্যাশায় বেঁচে যাচ্ছি? পুট ফার্স্ট থিংস ফার্স্ট আপনাকে আপনার প্রতিটি ভূমিকা এবং লক্ষ্য চিনে নিতে শেখায়। আপনি হয়তো একজন পুত্র, কন্যা, উদ্যোক্তা, শিক্ষার্থী বা বন্ধু। প্রত্যেকটার ভূমিকা দায়িত্বই আছে, আর প্রত্যেকটারই অর্থপূর্ণ কিছু লক্ষ্য থাকা উচিত। এই স্পষ্টতা এলে প্রতিদিনই জীবন হয়ে ওঠে উদ্দেশ্যময়। তবে আসল প্রশ্ন আসে শৃঙ্খলার, কারণ গুরুত্বপূর্ণ কাজগুলো সহজ হয় না। ভোরে ওঠা, মোবাইল থেকে দূরে থাকা, অর্থপূর্ণ কিছুতে মন দেওয়া, এসব কঠিন, কিন্তু জীবন বদলে দেয় এমন অভ্যাস। আর হ্যাঁ, না বলতে শিখতেই হবে। যখন আপনি সবার হ্যাঁ বলছেন, তখন নিজের গুরুত্বপূর্ণ কাজগুলোকে না বলছেন। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সেই কাজটাই করছি যা অভ্যাস 2 কল্পনা করা জীবনের দিকে আমাকে এগিয়ে দিচ্ছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি সঠিক পথে আছেন। আর যদি না হয়, তাহলে থামুন, একটু ভাবুন। কারণ সফল মানুষরাই সব করে না, তারা শুধু ঠিক জিনিসটাই আগে করে। আজ থেকেই ঠিক করুন, ক্রিয়ায় বাঁচবেন, প্রতিক্রিয়ায় নয়। ব্যস্ত নয়, প্রভাবশালী হবেই। আর আপনার জীবন আর হারিয়ে যাবে না অর্থহীন ভিড়েই। প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন, দেখবেন সেগুলোই একসময় হয়ে উঠবে আপনার পরিচয়। অভ্যাস 4, যেত কিন্তু একসাথেই। একটা কল্পনা করুন, কোনো দর কষাকষিতে আছেন, সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে, অথবা বন্ধুর সঙ্গে মতবিরোধ। এখন বলুন তো, আপনার কি মনে হয় প্রতিবার আপনাকেই জিততে হবেই? অথবা যদি অন্যজন জেতে, তাহলে আপনি হেরে যান? আমরা এমন এক জগতে বড় হয়েছি যেখানে চিরাচরিত বিশ্বাস হলো আমার জেতা মানেই অন্যের হার। জীবন যেন একটা দৌড় প্রতিযোগিতা, যেখানে কেউ একজন ওপরে উঠলে আরেকজন নিচে পড়েই। কিন্তু বাস্তবিক কি জীবন কেবল প্রতিযোগিতা? এই চতুর্থ অভ্যাসের মূল কথা, থিঙ্ক উইন উইন, অর্থাৎ এমন মানসিকতা তৈরি করুন যেখানে আপনি জিতবেন, অপরজন জিতবেই। এটা কোনো মোটিভেশনাল কোড নয়, এটা এক ধরনের চরিত্রভিত্তিক মানসিকতা, যা সম্পর্ক, যোগাযোগ এবং দলবদ্ধতায় সাফল্যের মূল চাবিকাঠি। উইন উইন মানে হলো আমরা পরস্পরের বিরুদ্ধে না গিয়ে পরস্পরের পাশে থাকি। আমরা কাউকে নামিয়ে উপরে উঠি না, বরং একসাথে হাত ধরে সামনে আগাই। মনে করুন, কখনই কি কারো সাফল্যে ঈর্ষা লেগেছে? কিংবা আপনি প্রশংসা আশা করেছিলেন, কিন্তু অন্য কাউকে তা দেয়া হয়েছে দেখে খারাপ লাগছে? এগুলো খুবই স্বাভাবিক অনুভূতি। আমরা তুলনা সংস্কৃতিতে বড় হয়েছি, কিন্তু উইন উইন মানসিকতা আমাদের নিয়ে যায় তুলনা থেকে সহযোগিতার দিক। এই অভ্যাস শুধু মানসিকতা নয়, এটা গড়ে ওঠে আপনার ব্যক্তিত্বে। উইন উইন ভাবতে হলে অখণ্ডতা, নিজের কথায় স্থির থাকা, পরিপক্কতা, ভিন্ন মতকে সম্মান করা, প্রাচুর্যের মানসিকতায় বিশ্বাস রাখা, এই দুনিয়ায় সবার জন্য কিছু না কিছু আছেই। অনেক মানুষ জানেই না কিভাবে জিততে হয়। তারা ভাবে ভালোবাসা, সম্মান, সাফল্য সবকিছু সীমিত। কারো যদি বেশি থাকে তাহলে বুঝি আমারটা কমে যাবে। কিন্তু যারা উইন উইন ভাবে, তারা জানে
অন্যের সাফল্য আমার সাফল্য কেড়ে নেয় না, বরং একসাথে মিলেই আমরা আরো বড় কিছু অর্জন করতে পারি। হ্যাঁ, বাস্তবে মানুষ ঠকায়, প্রতারণা করে, তাই কি উইন উইন সবসময় সম্ভব না, কিন্তু এই মানসিকতাটাই সবসময় সম্ভব। কখনো কখনো সবচেয়ে ভালো সমাধান হলো কোনো চুক্তি না করা। যদি সম্পর্ক বা পরিস্থিতি দুপক্ষের জয়ের সুযোগ না দেয়, তাহলে সেখানে না যাওয়াটাই উত্তম। একটা সম্পর্ক ভাবুন যেখানে দুজনেই বসি, যেখানে ইগোর লড়াই নেই, আছে পারস্পরিক সম্মান, যেখানে আপনার জয় মানেই অন্যজনের হার নয়। থিঙ্ক উইন উইন কেবল ব্যবসা বা দর কষাকষিতে নয়, বন্ধুত্ব, পরিবার, প্রেম, এমনকি নিজের সাথেও কাজ করে। যখন আপনি নিজের সম্মান বজায় রেখে জিততে চান এবং অপরজনের প্রতি সহানুভূতি রেখেও তার জয় চান, তখনই আপনি সত্যিকার অর্থে প্রভাবশালী হয়ে ওঠেন। কারণ সত্যিকারের জয় একা পাওয়া যায় না, জয় তখনই পরিপূর্ণ হয় যখন সবাইকে সঙ্গে নিয়ে যেতে যায়। তাই আজ থেকে বেছে নিন, আমি জিতি তুমি হারো নয়, তুমি যেতো আমি হারি নয়, বরং আমরা দুজনেই জিতব, এই মনোভাবই গড়ে তুলুন। অভ্যাস 5, আগে বোঝার চেষ্টা করুন, তারপর বোঝাতে শিখুন। কখনো কি এমন হয়েছে আপনি কারো সঙ্গে কথা বলছেন, সে শুনছে ঠিকই, কিন্তু আসলে শুনছে না, শুধু থেমে আছে উত্তর দেওয়ার জন্য? নট টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট টু রিপ্লাই। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজেও মাঝে মাঝে এমন করেন না? আমরা মানুষটা সাধারণত খুব তাড়াহুড়োয় থাকি নিজের কথা বলার জন্য। আমরা চাই সবাই আমাদের অনুভব করুক, আমাদের বুঝুক, কিন্তু ভুলে যাই সংযোগের প্রথম ধাপ হলো বোঝা, শুধু বলা নয়। এটাই পঞ্চম অভ্যাস। আগে বোঝার চেষ্টা করুন, তারপর নিজের কথা বোঝান। একজন মানুষ যদি কষ্ট, হতাশা বা দ্বিধা নিয়ে আপনার কাছে আসে, আপনি কি সত্যিই তার কথা মন দিয়ে শোনেন, নাকি সঙ্গে সঙ্গে উপদেশ দিতে শুরু করে? অনেকে না বুঝেই উপদেশ দেয়, আর মানসিক অবস্থাটা না জেনেই কথা বলে। এটা যেন একটা চিকিৎসক যে রোগ না জেনেই ওষুধ দিয়ে দিচ্ছে। তাহলে কি আপনি তেমন ডাক্তারের উপর বিশ্বাস করবেন? তাহলে সম্পর্কেও আমরা এমন কেন করি? এই অভ্যাসের সবচেয়ে সুন্দর দিক হলো এটা আপনাকে দেয় সহানুভূতিশীল শ্রবণ নামের একটা দুর্লভ উপহার। শুধু কথাকে নয়, অনুভূতিকে শোনার ক্ষমতা, শব্দের মাঝে নিঃশব্দতাকে উপলব্ধি করার ক্ষমতা। একজন সহানুভূতিশীল শ্রোতা হতে হলে আপনাকে বিচার না করে শুনতে হবে, প্রতিক্রিয়ায় তাড়না কমাতে হবে, আর মন দিয়ে শুধু পর্যবেক্ষণ করতে হবে। যখন আপনি কাউকে মন দিয়ে শোনেন, সে শুধু শুনতে পায় না, সে বোঝে, সে বোঝা যাচ্ছে। এটাই মানুষের মৌলিক চাহিদা। তারপর আসে দ্বিতীয় অংশ, নিজেকে বোঝানো। যখন আপনি আগে অন্যকে বোঝেন, তখন আপনার কথার প্রভাব বহু গুণ বেড়ে যায়, কারণ আপনি তাকে শ্রদ্ধা এবং মনোযোগ দিয়েছেন। তাই এখন সে মন দিয়ে আপনার কথা শুনবেই। কার্যকর যোগাযোগ হয় না শুধু ভালো কথায়, হয় নয় মনে, হৃদয় দিয়ে। ভাবুন তো কত কনফ্লিক্ট, ঝগড়া, ভুল বোঝাবুঝি হয় শুধু এই একটা কারণে, যে আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি না। যখন আপনি কাউকে শান্তভাবে উপদেশ না দিয়ে থামিয়ে শোনার উপহার দেন, তখনই সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে। সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, দেন টু বি আন্ডারস্টুড। এটা কোনো কৌশল নয়, এটা একটা মানসিকতা, একটা হৃদয়গ্রাহী অভ্যাস। আর সবচেয়ে চমৎকার বিষয় হলো, যখন আপনি অন্যকে বোঝেন, তখন নিজেকেও নতুনভাবে চিনতে শেখেন। তাই পরের বার কেউ যখন আপনার নিজের কাহিনী নিয়ে আসবে, শুধু শুনুন, থামাবেন না, উত্তর খুঁজবেন না, শুধু বোঝার চেষ্টা করুন। হয়তো আপনার এই একবার বোঝার চেষ্টাই কারো পুরো জীবন বদলে দিতে পারে। অভ্যাস 6, একসাথে গড়ে তোলো, একসাথে যেত। কখনো ভেবে দেখেছেন, দুজন মানুষ একসাথে কাজ করলে তাদের ফল কি শুধু ধুয়ে ধুয়ে 4 হয়? না, অনেক সময় 1 আর 1 মিলে হয় 11। এই জাদুকেই বলে সিনার্জি। সিনার্জাইজ মানে একসাথে এমন কিছু তৈরি করা যা একা কখনোই সম্ভব হতো না। কখনো দেখেছেন এমন মানুষ যারা সবকিছুর মাঝে একা জ্বলে উঠতে চায়, যারা অন্যকে থামিয়ে দেয়, নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে। আবার কিছু মানুষ থাকে যারা সবাইকে নিয়ে ভাবে, একে অপরের শক্তিকে স্বীকৃতি দেয়, পার্থক্যকে সম্মান করে। এখান থেকেই জন্ম নেয় সিনার্জি। ভাবুন একটা অর্কেস্ট্রা, প্রতিটি বাদ্যযন্ত্রের শব্দ আলাদা, কিন্তু যখন সব একসাথে বাজে, তখন তৈরি হয় একটা সুর যা হৃদয় ছুঁয়ে যায়। সিনার্জি তখনই হয় যখন ভিন্ন মত, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি একত্রে আসে, ইগোর সংঘর্ষ ছাড়াই। অনেকে ভয় পায়, যদি অন্য কারো আইডিয়া ভালো হয়ে যায় তাহলে আমার মূল্য কোথায়? কিন্তু সত্যিকারের সিনার্জি তখনই সম্ভব যখন আপনি নিজেকে খুলে দেন, মানে আমি সব জানি না, অন্যের কাছ থেকেও শিখতে পারি। সিনার্জি মানে আপোষ নয়, আপোষে দুপক্ষ কিছু না কিছু হারায়, কিন্তু সিনার্জিতে দুপক্ষ মিলে নতুন কিছু তৈরি করে, যা একা কখনো সম্ভব ছিল না। ভাবুন যদি প্রতিটি সম্পর্ক, টিম কথোপকথনে এই মানসিকতা থাকতো, আমি তোমাকে ছোট করব না, বরং একসাথে আগাবো, তাহলে কি হতো? হ্যাঁ, মতবিরোধ অবশ্যই থাকবে, কিন্তু সেই বিরোধ হবে গঠনমূলক, ধ্বংসাত্মক নয়। দুজন মানুষ যখন একসাথে কিছু করে, তখন ফলাফল কি শুধু যোগফল হয়? না, অনেক সময় একসাথে তৈরি হয় এমন কিছু যা একা একাও কখনো করতে পারত না। এই অসাধারণ শক্তিকেই বলে সিনার্জি, যেখানে পার্থক্য দ্বন্দ্ব নয়, বরং হয়ে ওঠে শক্তি। দুজন মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হলে হ্যাঁ, মতবিরোধ অবশ্যই হবে, কিন্তু যদি সম্মান বজায় থাকে, সেই সংঘর্ষ থেকেই জন্ম নেয় নতুন নতুন সৃজনশীল সমাধান। সিনার্জি শুধু ফলাফল বদলায় না, সম্পর্কগুলোকেও বদলে দেয়। যখন আপনি খোলা মন আর আন্তরিক শ্রদ্ধা নিয়ে কারো কথা শোনেন, তার আইডিয়াকে গুরুত্ব দেন, তখন সে মানুষটি নিজের ভেতরের শক্তি খুঁজে পান।
এইভাবেই গড়ে ওঠে আস্থা, যা প্রত্যেক সফল টিম ওয়ার্কের মূল ভিত্তি। তাই পরের বার আপনি যদি কোনো দলে থাকেন বা কারো সঙ্গে মতবিরোধ হয়, নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু জিততে চাই, নাকি আমরা একসাথে কিছু নতুন তৈরি করতে পারি? কারণ এই পৃথিবী একা জেতার জন্য নয়, আমরা সবাই মিলে এমন এক জগৎ গড়তে পারি যেখানে প্রত্যেক মানুষের স্বাতন্ত্র্যই হয়ে ওঠে সম্পদ। সিনার্জাইজ করুন আর নিজেকে এমন জায়গায় পৌঁছে দিন যেখানে একা কখনো যাওয়া সম্ভব ছিল না। অভ্যাস 7, নিজের করার ধার করুন। একজন মানুষ জঙ্গলে কাঠ কাটছে, সে ঘামছে, হিমশিম খাচ্ছে, কিন্তু কাঠ কাটা যাচ্ছে না। আপনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি করাতটা ধার করছেন না কেন? সে ক্লান্ত গলায় বলল, সময় নেই ভাই, কাঠ কাটতেই তো ব্যস্ত আছি। ভাবুন তো, আমরাও কি ঠিক এমনই করছি না? একটার পর একটা কাজ, দায়িত্ব, ডেডলাইন, মানসিক চাপ, কিন্তু থেমে বিশ্রাম নিয়ে ভেবে নিচ্ছি না আমি কি নিজেকে প্রস্তুত রাখছি। এই অভ্যাস শেখায় নিজেকে রিচার্জ করো, নতুন করে তৈরি হও, না হলে একসময় ভেঙে পড়বে, ক্লান্ত হয়ে যাবে, আর হয়ে উঠতে পারবে না সেই মানুষ যাকে তুমি হতে চেয়েছিলে। এখন প্রশ্ন, করার ধার করা মানে কি? এর মানে হলো আপনার ভেতরের 4টে দিককে নিয়মিত যত্ন নেওয়া। শারীরিক, আপনার শরীর, শক্তি, স্বাস্থ্য, আপনি কি ঠিকমতো ঘুমাচ্ছেন, স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, হাঁটছেন? মানসিক, আপনার মন, আপনি কি প্রতিদিন নতুন কিছু শিখছেন, নাকি কেবল সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন? আবেগিক, সামাজিক, আপনার অনুভূতি আর সম্পর্ক, আপনি কি কাছের মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন, নাকি কেবল সবাইকে খুশি রাখার দৌড়ে দৌড়াচ্ছেন? আধ্যাত্মিক, আপনার আত্মা, আপনার উদ্দেশ্য, আপনি কি প্রতিদিন নিজের কেন মনে রাখছেন? কেন সকালে ঘুম থেকে ওঠেন? নিজেকে ধার দেওয়া বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার জন্য প্রয়োজন। আপনার ভেতর যদি ফাঁকা হয়ে যায়, তাহলে আপনি অন্যদের কিছুই দিতে পারবেন না। নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি নিজের জন্য কিছু করেছেন? একটু হাঁটতে গেছেন, একটা বই পড়েছেন, মন খুলে কথা বলেছেন, কিংবা শুধু একটু একা থেকেছেন। মনে রাখবেন, সেলফ কেয়ার কোনো স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। এই অভ্যাসের আসল জাদু তখনই হয় যখন আপনি বুঝতে পারেন আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনি নিজেই। আর যদি আপনি নিজেকে সময় না দেন, তাহলে ধীরে ধীরে আপনার কর্মক্ষমতা, সৃজনশীলতা, এমনকি মানুষ হিসেবেও আপনার দীপ্তি ফিকে হয়ে যাবেই। শার্পেন দ্য স মানে একটু থামা, চিন্তা করা আর নতুন করে শক্তি নিয়ে আবার শুরু করা। সকালবেলা নিঃশব্দতা, প্রিয় বইয়ের কয়েক পৃষ্ঠা বা নিজের লক্ষ্য মনে করিয়ে দেওয়া, এই ছোট ছোট জিনিসগুলোই আবার আপনাকে ধারালো করে তোলে। যেমন একটা ধারালো করাত কম পরিশ্রমে কাট কাটে, তেমনি একজন ধারালো মানুষ কম ক্লান্তিতে বেশি অর্জন করে। আজই প্রতিজ্ঞা করুন, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে নিজেকে ধার দেবেন। তাহলে আপনি শুধু সফল হবেন না, হবেন টেকসই এবং নিজেই নিজেকে গর্ব করার মতো একজন মানুষ। এই পুরো যাত্রার শেষ ধাপে এসে একবার থেমে হৃদয় দিয়ে ভাবুন, আমরা আজ 7টি অভ্যাসের গল্প শুনলাম, কিন্তু এগুলো শুধু অভ্যাস নয়, এই 7টি দরজা যেগুলো আমাদের নিয়ে যায় আমাদের নিজেদের ভেতরেই। এই বই আমাদের শেখায় না কিভাবে দুনিয়া বদলাতে হয়, এটা শেখায় কিভাবে নিজের ভেতর থেকে বদলাতে হয়, গভীরভাবেই, সততার সঙ্গী। কারণ আসল প্রভাবশালী মানুষরা কেবল কথা বলেন না, তারা দায়িত্ব নেন, তারা নীতিতে অটল থাকেন, তারা মন দিয়ে শোনেন, বোঝেন, তারপর কাজ করেন সচেতনভাবেই। প্রতিটি অভ্যাস একটা নতুন আয়না, যেখানে আমরা নিজের দুর্বলতাকে ভয় পাই না, বরং চিনে নিই, স্বীকার করি আর বেড়ে উঠি। বি প্রোঅ্যাক্টিভ শেখায় অভিযোগ না করে নিজের প্রতিক্রিয়া নিজেই বেছে নাও। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড শেখায় সব একদিন শেষ হবেই, তাই আজ যেটা গুরুত্বপূর্ণ সেটাই বেছে নাও। পুট ফার্স্ট থিংস ফার্স্ট শেখায় ব্যস্ত থাকা মানে সফল হওয়া নয়, বরং যা জরুরি সেটাই আগে করো। থিঙ্ক উইন উইন মনে করায় সবার জয় সম্ভব, সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয়। সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড শেখায় বোঝাতে গেলে আগে বোঝো। সিনার্জাইজ দেখায় পার্থক্য যদি সম্মানের সঙ্গে মেলে তখন সৃষ্টিশীলতার জন্ম নেয়। আর শার্পেন দ্য স মনে করায় ক্লান্ত হয়ে দৌড়ানো নয়, থেমে নিজেকে নতুন করে গড়াই আসল জয়। শেষ প্রশ্ন হলো, আপনি শুধু শুনলেন নাকি এখন এগুলো নিজের জীবনে আনবেন? কারণ এই বই শুধু একটা ভাবনা নয়, এটা একটি প্রতিশ্রুতি আপনার নিজের কাছেই। প্রশ্ন করুন নিজেকেই, আপনি কি প্রস্তুত নতুনভাবে শুরু করার জন্য, নিজের ভবিষ্যতে সেই সংস্করণ তৈরি করার জন্য যেটা এখনো শুধু একটা স্বপ্ন? যদি এই ভিডিও আপনার ভেতরে কিছু নাড়া দেয়, আপনাকে ভাবতে বাধ্য করে, নিজের ভেতরটা একবার হলেও দেখতে সুযোগ দেয়, তাহলে এখান থেকেই শুরু করুন। কারণ বদল সবসময় বাইরে থেকে আসে না, বদল আসে ভেতর থেকেই। আর প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই হতে পারে এক বিশাল পরিবর্তনের ভিত্তি। এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে এটা শুধু একটা ভিডিও হিসেবে না রেখে আপনার জীবনের কণ্ঠস্বর বানান। লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার সবচেয়ে প্রিয় অভ্যাস কোনটা ছিল আর কেনই বা ছিল।
আর যদি চান এমন আরও শক্তিশালী বই আর চিন্তা জাগানো ভাবনা যেন আপনার কাছে নিয়মিত পৌঁছে যাক, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে আমরা শুধু বই বলি না, আমরা জাগিয়ে তুলি সেই ভাবনাগুলো যা আগে থেকেই আপনার ভেতরে ছিল, শুধু জাগানোর অপেক্ষায়। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক বই, নতুন এক চিন্তা নিয়ে। ধন্যবাদ।